আধুনিক জীবন, আধুনিক নগর, এই স্বপ্ন যেন আমাদের সকলের। আধুনিক নগর আমরা সকলেই চাই, আধুনিক জীবন আমরা সকলেই চাই, কিন্তু এই আধুনিক নগর এবং জীবনটা নিশ্চিত হবে কিভাবে? কিভাবে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব? এই প্রশ্নটিও নিশ্চয়ই আমাদের মনে আছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতির নতুন একটি পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি কথা বলবেন আমাদের আজকের এই আয়োজনের নির্ধারিত একটি বিষয় নিয়ে। সত্য প্রকাশে আপোষহীন সময়ের আলো এই চমৎকার আয়োজনটিতে আমাদের সাথে আছে এবং আজকে আমরা কথা বলবো আধুনিক নগর গড়ে তোলার ক্ষেত্রে ডেভেলপার কোম্পানিগুলোর ভূমিকা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন FR খান, ম্যানেজিং ডিরেক্টর, BTI। স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিষয়টি তো আমাদের আধুনিক নগরীকে ঘিরে ডেভেলপার কোম্পানিগুলোর আসলে ভূমিকা কি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে তার আগে চলুন দর্শক দেখে আসি BTI এর উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে পৃথিবী যখন উল্কার গতিতে ছুটছে, তখন জীবন ও জীবিকার প্রয়োজনে গ্রামের মানুষগুলো দিন দিন হয়ে পড়েছে নগরকেন্দ্রিক। অপরিকল্পিত নগরায়ন আর অত্যন্ত ঘনবসতির কারণে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম আমাদের এই ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার সারা বিশ্বে রয়েছে ব্যাপক পরিচিতি। রাজধানীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি বেসরকারি খাতের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটি হচ্ছে ডেভেলপার কোম্পানি। আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন বা অ্যাপার্টমেন্ট নির্মাণ করে একদিকে যেমন নগরবাসীর আবাসন সংকট নিরসন করছে, অপরদিকে রাজধানী ঢাকাকে আধুনিক উন্নত নগরীর মর্যাদা লাভে অগ্রণী ভূমিকা রাখছে। বাংলাদেশের স্বনামধন্য ডেভেলপার কোম্পানিগুলোর মধ্যে অনেকেই সময়ের প্রয়োজনে ভবিষ্যতের একটি সুন্দর নগরীর প্রত্যাশায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ম অনুসরণ করে দৃষ্টিনন্দন ও আধুনিক ভবন নির্মাণ করে সফলতা ও সার্থকতা স্বাক্ষর রেখে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে BTI, বিল্ডিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড। উন্নত আবাসন চাহিদা পূরণের লক্ষ্যে রাজধানীতে 1984 সালে প্রতিষ্ঠিত হয় BTI। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সকল নিয়ম কানুন অনুসরণ করে এবং আধুনিক উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করে একের পর এক আধুনিক ভবন নির্মাণে ইতিমধ্যে সফলতা স্বাক্ষর রেখেছে BTI। সততা আর কমিটমেন্টের উপর নির্ভর করে BTI বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য কোম্পানিতে পরিণত হয়েছে। BTI রাজধানীতে আজ একটি আস্থা ও ভরসার নাম। BTI রিহ্যাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশের প্রথম রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া 2008 সালে ডিজাইন ও আধুনিক ভবন নির্মাণের জন্য ISO সার্টিফিকেট অর্জন করেছে। সম্পূর্ণ পেশাদারিত্বের উপর নির্ভর করে বিশ্বমানের একটি কোম্পানি প্রতিষ্ঠা করার লক্ষ্যে BTI ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ সারা দেশে এর বিস্তৃতি লাভ করেছে। BTI সর্বোচ্চ মানের নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করে বিল্ডিং নির্মাণ করে থাকে। পাশাপাশি ফ্ল্যাট বা বাড়ি যথাসময়ে গ্রাহকের মাঝে হস্তান্তর করার পরও গ্রাহকের নানা অসুবিধাগুলো দেখভাল করার জন্য একটি সুদক্ষ, যোগ্য পরিষেবা দপ্তর রয়েছে, যার ফলশ্রুতিতে BTI বর্তমানে বাংলাদেশে একটি সেরা ডেভেলপার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। BTI এর সফলতায় স্পষ্টভাবে বলা যায় রাজধানী ঢাকায় ডেভেলপার কোম্পানিগুলোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যা কিনা আমাদের এই প্রিয় রাজধানী ঢাকাকে আধুনিক বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে পারে এবং রাজধানী ঢাকার আধুনিক আবাসন সংকট নিরসনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কিন্তু এই ডেভেলপার কোম্পানিগুলোকেও নানাভাবে হয়রানি, ভোগান্তির শিকার হতে হয়। নানা ধরনের আইনি জটিলতার কারণে কোম্পানিগুলোকে ভিন্ন পথ অবলম্বন করতে হয়, যার মাশুল দিতে হয় গ্রাহককে। আমাদের নগরী হয়ে উঠুক একটি স্বপ্নের নগরী, এই প্রত্যাশা ও স্বপ্ন এদেশের প্রতিটি মানুষের। তাই একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের হয়রানি, ভোগান্তি লাঘব করে আবাসন আইনকে আরও সহজ করে তোলা উচিত বলে অনেকেই
মনে করেন, তাহলে বিটিআইয়ের মতন অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে সফলভাবে নগর উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এবং রাজধানীর আবাসন সংকট কিছুটা হলেও লাঘব হবে। বিটিআইয়ের মতো দৃষ্টিনন্দন আধুনিক ও বহুতল ভবন নির্মাণের মধ্য দিয়ে আমাদের প্রিয় রাজধানী হয়ে উঠুক তিলোত্তম নগরীতে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে এলাম বিটিআই এর উপর নির্মিত বিশেষ একটি প্রামাণ্যচিত্র। চলুন কথা বলি বিস্তারিত বিষয় নিয়ে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতেই যেটি বলছিলাম যে আধুনিক নগরীর কথা। আধুনিক নগরীর জন্য তো আসলে ডেভেলপার কোম্পানিগুলোর কোনো বিকল্প নেই, তাদের শরণাপন্ন আমাদের হতেই হয়, তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন হয়। আপনি একটি অনেক বছর ধরে চলে আসা প্রতিষ্ঠানের কর্ণধার, আপনার কাছে একটু জানতে চাই যে বিটিআই আসলে শুরু হয়েছিল কবে, কি উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করেছিল এবং কিভাবে তারা পথ চলছে? বিটিআই আরম্ভ হয়েছিল 1984 সনে। প্রথমে আমরা এটাকে কনস্ট্রাকশন কোম্পানি, যেটা নর্মালি কনস্ট্রাকশন করে শুধু, সেই হিসাবে চিন্তা করেছিলাম। বাট ইমিডিয়েটলি আমাদের ওই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল, কারণ তখন আমি জাপান থেকে আমার মাস্টার্স যা শেষ করে আসছি এবং সেটা রিয়েল স্টেটের উপরে। তো রিয়েল স্টেট ইজ এ প্রোডাক্ট, যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং প্ল্যানিংয়ে, যে প্রোডাক্টটা আপনি অন্য যে কোনো ফ্যাক্টরির মতো, অ্যাসেম্বলি লাইনের মতো আপনি প্রোডাক্টটা চুজ করেন নিজে, ডিজাইন করেন নিজে, বানানো নিজে, এবং বিক্রিও করেন নিজে, এবং বিক্রয়োত্তর সেবা আপনার নিজে। সো সেটার উপর একটা কন্ট্রোল আছে। এমনি কনস্ট্রাকশন ঠিকাদারি করতে গেলে পরে সেই কন্ট্রোলটা থাকে না। সো উই ডিসাইডেড, তখন মাত্র 3টা কোম্পানি ছিল বিটিআই সহ, উই ডিসাইডেড টু গো ফর এ রিয়েল এস্টেট ডেভেলপার। তো 3টা কোম্পানির ভিতরে ইস্টার্ন হাউজিং ছিল, আর প্রপার্টি ডেভেলপমেন্ট নামে একটা কোম্পানি ছিল, যেটা এখন প্রাণ, আর বিটিআই ওয়াজ দ্য থার্ড কোম্পানি। আমাদের দেশে আসলে আধুনিক এবং পরিকল্পিত শহর গড়ে তোলার জন্য ডেভেলপার কোম্পানিগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে এবং সেটা আসলে কতখানি রাখতে পারছে বলে আপনি মনে করেন? আবাসন তো 3টা বেসিক চাহিদার একটা। আপনাকে জাস্ট একটা স্ট্যাটিস্টিক বলি যে এখন বাৎসরিক ঢাকা শহরে শুধু 1 লক্ষ অ্যাপার্টমেন্ট দরকার আর কি। তার ভিতরে মাত্র আমরা ক্যাটার করছি 8%। আর আমাদের রিয়েল এস্টেটে কোম্পানির সংখ্যা হচ্ছে এমডি রিহ্যাবের সদস্যপদ হিসাবে 5 থেকে 600 এফেক্টিভ কোম্পানি। বাট আসলে এফেক্টিভ কোম্পানি হচ্ছে 10 থেকে 12টা যারা রিয়েলি কাজ করছে। বাকিরা তো ধরেন 1টা-2টা প্রজেক্ট করে শেষ করে দিচ্ছে এরকম। তো এখানে ভূমিকা অনেকেই রাখার আছে এবং রাখতে চাচ্ছিও আমরা। বাট যারা আমাদের ফ্যাসিলিটেটর, তাদের তরফ থেকে আমরা সেই সহযোগিতাটা সত্যি কথা বলতে পাচ্ছি না, এবং আমরা না পাওয়াতে আপামর জনসাধারণও পাচ্ছে না। একটু বলে রাখা ভালো যে এখানে আমাদের সঙ্গে প্রায় 30 লক্ষ লোকের কর্মসংস্থান জড়িত আছে, লিঙ্কড ইন্ডাস্ট্রি ধরে আর কি, যেরকম সিমেন্ট, স্টিল, পেইন্ট সব এইগুলি ধরে। এটা হলো একটা হলো কর্মসংস্থানের ব্যাপার। আর একটা হচ্ছে যে যারা ঢাকায় থাকতে চান পার্মানেন্টলি, যারা নতুন প্রজন্ম আসছেন, তারা তো একেবারে ছোট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে তাদের চাহিদা মতো বড়োর দিকে যাবেন। তো আজকে আপনি যেসব এলাকায় অনেকে থাকেন, ডেভেলপমেন্ট কোম্পানি না থাকলে পরে তো সেখানে সেই বাড়িগুলিও হতো না, ওইভাবে শেয়ারিংটাও হতো না। সো জমিটা যেহেতু সীমিত, জমি শেয়ারিংটা করার একই মাত্র উপায় হচ্ছে যে আপনাকে ভার্টিক্যালি উপরের দিকে গিয়ে একটা বসবাসযোগ্য প্রপার ডিজাইন অ্যান্ড প্রপারলি প্ল্যান অ্যাপার্টমেন্ট করতে হবে। রিসেন্টলি 2022-এ আমাদের ডিটেল এরিয়া প্ল্যান, যেটা মন্ত্রণালয় এবং রাজুক থেকে প্রণয়ন করা হয়েছে, সেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে এখনও। কারণ সেখানে বলা হচ্ছে যে আমাদের জনঘনত্ব ঢাকা শহরে অনেক বেড়ে গেছে। মানে একটা স্ট্যান্ডার্ড আছে যে নর্মালি 200 থেকে 250% পার একর শুড বি দ্য ডেন্সিটি অফ এ সিটি। বাট আমাদের এখানে প্রায় 400 থেকে 450, উইচ ইজ ডাবল হয়ে যাওয়াতে আমাদের এই ট্রাফিক প্রবলেম কিংবা ইউটিলিটি প্রবলেম, পানির এবং গ্যাসের এবং ইলেকট্রিসিটি অ্যান্ড অল দিস প্রবলেমস হ্যাজ কামিং আপ। বাট আপনি হঠাৎ করে তো একটা শহর থেকে অর্ধেক মানুষকে চলে যেতে পারেন, বলতে পারেন না। এটা তো আর জোর করে যাওয়ার কিছু নেই। এমন ব্যবস্থা করতে হবে মানুষ যাতে অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবেই ছড়িয়ে যায়। তো ওনারা সেই জন্য এইটা চিন্তা করে, থিওরিটিক্যালি বলছি, আমি যতদূর জানি এমন কিছু হবে না যে ড্রাস্টিক্যালি খুব একটা চেঞ্জ হয়ে যাবে। সো উই শুড গো ফর ভার্টিক্যাল এক্সটেনশন, উপরের দিকে যেতে হবে আমাদের, জাস্ট লাইক এনি আদার কান্ট্রি।
ওই আমরা কথায় কথায় তো সিঙ্গাপুরের উদাহরণ দেই, সিঙ্গাপুরটা সবাই যায়, দেখেও ভালো লাগে। সো ইট ইজ ভেরি মাচ পসিবল। আপনি উপরে থেকে যান, 30, 40, 50, 100 তলা পর্যন্ত যান, আপনার ইউটিলিটি আগের থেকেই সেইভাবে থাকবে, আপনার ট্রাফিক সেইভাবেই কন্ট্রোল থাকবে। তো ঠিক সেইভাবে আমাদের ডিটেল এরিয়া প্ল্যানে যাই থাক, সেটাকে যদি ইমপ্লিমেন্টেশন প্রপারলি প্রথম থেকে করা হয়, তাহলে ডেফিনেটলি একটা সুন্দর নগর আমরাও পেতে পারি। এবং আমি আশা করি, আমি খুবই আশাবাদী, বিটিআই এবং আমি নিজে এই ব্যাপারে কাজ করে যাচ্ছি, অন্য আরও কোম্পানি আছে যারা করে যাচ্ছে। সো উই উইল কন্ট্রিবিউট ইন দিস অ্যাসপেক্ট। বিটিআই অনেক বছর ধরে কাজ করছে, প্রায় 42 বছর ধরে তারা যখন কাজ করছে, তারা আমরা জানি যে রাজুকের সকল নীতিমালা অনুসরণ করে তারা ভবনের নকশা করছে। কিন্তু এমন অনেক নির্মাণ প্রতিষ্ঠানকে আমরা দেখেছি যারা আসলে রাজুকের নিয়ম মানছেন না এবং এটি আমাদের জনজীবনকে যে কোনোভাবে হোক বিপন্ন করতে পারে। তারা আসলে কোন আশায় এই কাজগুলো করে থাকে, আপনার কি মনে হয়? একটা কথা হচ্ছে কি, আমি অফকোর্স তাদের সাপোর্ট করি না যারা নিয়ম মানছেন না, আর আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ম মানছি। তো সেখানে আমাদের জন্য আরও একটা প্রবলেম হয়ে যায় যে আমি আপনাকে একটু কম দিচ্ছি নিয়ম মানার জন্য, আর যিনি নিয়ম মানছেন না তিনি একটু বেশি দিচ্ছেন, বিকজ নিয়ম না মেনে উনি বেশি বানাচ্ছেন। ইটস নট প্রপার, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এখন আপনার একটা জমি আছে 2.5 কাঠা, কথা বলতেছি, সেই 2.5 কাঠা জমির উপরে আপনি যে নিয়ম কানুন করেছেন, সেখানে বাড়ি বানানো যায় দোতলা। এখন আপনি 2.5 কাঠার উপরে একটা ছোট্ট দোতলা বাড়িয়ে ওনার কিন্তু হয়তো ইনকামের সোর্সটাই একতলায় উনি থাকবেন, একতলা ভাড়া দেবেন। বাট একতলা ভাড়া দিয়ে তো ওনার ওই 10,000 টাকা 12,000 টাকা ভাড়ায় তো ওনার বাস চলবে না। সো হি মাস্ট বিল্ড অ্যাট লিস্ট 5, 6, 7 তলা, যাতে করে সেখান থেকে অন্যরাও এসে থাকতে পারে এবং উনি ওনার জমিটা ওইভাবে ইউটিলাইজ করতে পারেন। সেই জন্যই তখন নিয়ম না মেনে ওনারা প্রথমে দোতলাই করে তারপরে দেখে যে কেউ কিছু বলছে না, আস্তে আস্তে বাড়াতে থাকেন। তারপর অনেক বছর হয়ে যায়, হঠাৎ করে একদিন এসে কোনো একটা জায়গায় হয়তো নিয়ম মানে নেই, সেই কারণে ভাঙচুর হয়, সবার কাছেই খারাপ লাগে। সো হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ নিয়ম শুড বি সামথিং উইচ ইজ ইমপ্লিমেন্টেবল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর দ্য ইউজার। আমাদের রাজধানীতে পরিকল্পিত আধুনিক বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আসলে কি কি নিয়ম অনুসরণ করতে হবে বা কি কি নিয়ম অনুসরণ করা উচিত বলে আপনার মনে হয়? এখন তো খুবই ডিটেইলভাবে বলা আছে, আমি পুরোটা বলতে পারবো না, আমি খুব জিস্টে বলছি। প্রথম কথা হলো ফ্লোর এরিয়া রেশিও, যেটাকে আমরা বলি, অর্থাৎ আপনার জমি যা আছে সেই তুলনায় আপনি কত স্কোয়ার ফিট নির্মাণ করতে পারবেন। তো এই ফ্লোর এরিয়া রেশিওটা এই ডিটেল এরিয়া প্ল্যানে দেওয়া আছে এবং বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন ফ্লোর এরিয়া রেশিও। কারণ হচ্ছে যে বিভিন্ন এলাকার জনঘনত্ব, এটা আসছে, বেসিকটা আসছে জনঘনত্ব থেকে। সো ডেন্সিটি ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট এরিয়াস। সো এটাকে বলে এরিয়া ডেন্সিটি। আর আরেকটা এই সঙ্গে সঙ্গে প্যারালালি আরেকটা আছে রোড ডেন্সিটি, মানে সামনের রাস্তা চড়াটা হলে পরে আপনি অনেক বাড়ি করে ফেললেন, মানে অনেক অ্যাপার্টমেন্ট করে ফেললেন, কিন্তু চলাচলের জন্য সামনের রাস্তা জ্যাম হয়ে যায় কিংবা অসুবিধা। তো সেটা হলো রাস্তার ডেন্সিটি। তো এই দুটার ভিতরে যেটা কম সেটাকেই আপনার অনুসরণ করে ওই ফ্লোর এরিয়া রেশিওটা নিতে হবে। এবং ফ্লোর এরিয়া রেশিওটা হচ্ছে টোটাল স্কোয়ার ফিট ডিভাইডেড বাই টোটাল ল্যান্ড এরিয়া। তার সঙ্গে সঙ্গে আরেকটু আছে যে আপনি ওই জমির 40 থেকে 50% বেশি আচ্ছাদন করতে পারবেন না, উইচ ইজ ফাইন। ডিটেল এরিয়া প্ল্যানে এবার যেটা আসছে, আপনাকে জাস্ট একটা বোঝানোর জন্য বলি, 96-এ যেটা ছিল সেটা ছিল 12 পৃষ্ঠার। সো বেসিক্যালি খুবই ছোট এবং খুবই স্ট্রেট কাট। 2008-এ যেটা আসলো সেটা মোটামুটি 120 পৃষ্ঠার। আমি একদম গুণক দিয়ে বলছি আর 12 থেকে 120। হ্যাঁ, বাট 120-এর ভিতরে যে ডিটেলটা আছে সেখানে আরেকটু ভালো গাইডলাইন দিয়ে সব বোঝা যাচ্ছিল এটা যে হ্যাঁ এইভাবে করতে হবে। বাট সেখান থেকে এইবার যেটা হচ্ছে সেটা হলো 1500 পৃষ্ঠায়। এখন 1500 পৃষ্ঠা আপনার মনে রাখা কিন্তু সম্ভব না। তো এখানে যত প্রিয়াম্বেল দেওয়া হয়েছে, আপনার এই শহর কেমন করে গড়েছিল, এখানে কোথায় কী আছে, কী হওয়া উচিত, কে ছিল, মহেঞ্জোদারো আমলে কী হয়েছিল, তারপরে কী হয়েছিল, তারপরে কোথায় নদী নালা আছে, কী হওয়া উচিত, অমুক দেশে কী হয় না হয়, আমার তো দরকার নেই এগুলো জেনে ভাই। আমার যারা দরকার ইন এ কনসাইজ ওয়ে উইচ ইজ এ অ্যাবসোলুট গাইডলাইন, যে এই থেকে এই থেকে এইভাবে ছক করে জানার কথা, যেটা 2008 পর্যন্ত ছিল। কিন্তু এবার ছক করে নাই, যারা প্ল্যান অ্যাপ্রুভ করেন তারাই অনেকখানে গিয়ে কনফিউজ হয়ে যান
আমি একটা বলছি, উনি একটা বলছেন, উনি বলেন এটা ওই পৃষ্ঠায় আছে, 312 পৃষ্ঠায় আছে। আমি বললাম না, 105 পৃষ্ঠায় এটা আছে। সেটা লিঙ্ক কার সঙ্গে? 1203 পৃষ্ঠায়। এই কনফিউশনগুলি করার জন্য প্রায়ই দেখা যায় যে প্ল্যান অ্যাপ্রুভ হতে খুবই সময় লেগে যায়। যে কোনো ভবন নির্মাণের জন্য বা স্থাপনা নির্মাণের জন্য রাজুকের যে অনুমোদন প্রক্রিয়া আছে সেটাকে আসলে আর একটু সহজ, জনবান্ধব এবং গণমুখী করার কি কি আসলে বিষয় আছে আপনার কি মনে হয়? জি, দেখেন রাজুকের কিংবা মন্ত্রণালয়ের চিন্তাধারা কিন্তু খুব ভালো। আমি সবসময় সাপোর্ট দিই, বিকজ ভালো জিনিসে সাপোর্ট দেওয়াটা আমাদের। এখন ওনারা ওইটা অনলাইন করে দিয়েছেন, বাট অনলাইন করার পর সেই সার্ভার বারবার হ্যাক হয়। তো হ্যাক যারা করে তারা কিন্তু যারা ইউজ করছে তাদের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করেই করে। হ্যাক একেবারে আকাশ থেকে আসে না। এখন হ্যাক হওয়ার জন্য কতদিন এটা বন্ধ থাকবে আপনি জানেন না। তো ধরেন আমি 3 মাস ধরে বসে আছি, সার্ভার বন্ধ, সাবমিটই করতে পারছি না। এখন রাজু কী বা কী করবে? ওটা করতে গেলে পরে আবার নিয়ম চেঞ্জ করতে হয় যে না, ম্যানুয়ালিও করা যাবে। এই আপগ্রেডেশন, এই সিস্টেম চালু করার আগে whether the system is fully protected, whether the system has a backup, যেটা বন্ধ হয়ে গেলে পরে যাতে থেমে না থাকে, এইগুলি না করলে পরে আমাদের এই যে সময়টা চলে যায়, দ্যাটস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টা চলে যাওয়ায় আমাদের যাদের জমি কিংবা যারা কিনেন তাদের কাছে আমাদের দায়বদ্ধতা অনেক বেড়ে যায়, এবং ওনারা তো অত কিছু বোঝেন না। ওনারা তো আমাদের উপরে ইয়েটা চাপিয়ে দেন, দোষটা চাপিয়ে দেন। আমরাও বলছি না যে রাজুকের উপরে দোষ, কারোর উপরে কেউ দোষ চাপাচ্ছে না। কথাটা হলো সব রেডি করে দেন ইউ গো ফর দ্য ডিনার। আপনি খাবার রেডি করেন নাই, ডিনারের জন্য ডেকে দিলেন, এই অবস্থা হয়ে গেছে আর কি এখন। আচ্ছা, বিটিআই এই মুহূর্তে বাংলাদেশে কতগুলো প্রকল্প রয়েছে? এই মুহূর্তে আমাদের প্রায় 456টা প্রকল্প হ্যান্ডওভার হয়েছে আর কি, আর আমাদের হাতে এখন চলছে প্রায় 72টা। আর আমাদের ক্লায়েন্ট বেস যেটা বললাম, এক্সিস্টিং ক্লায়েন্ট বেস আমাদের 7,500, তার সঙ্গে এখন আরও 2,000 মতো যোগ হবে, সো অ্যাবাউট 9,500 মতো আর কি। কিছুক্ষণ আগে আমরা সিঙ্গাপুর নিয়ে কথা বলছিলাম যে সিঙ্গাপুরে অনেক হাই রাইজ বিল্ডিং আছে, আমরা আসলে কেন ওইদিকে যাচ্ছি না, এটা কিন্তু আপনিও বলেছেন। এটা আমারও আসলে প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে, যে কেন আমরা আসলে সিঙ্গাপুরের মতো বহুতল ভবনগুলো নির্মাণের দিকে আগ্রহী হচ্ছি না, কেন আগাচ্ছি না? আমাদের আসলে সংকটটা কোথায়? কোনো সংকট নেই, আমাদের মাইন্ডসেটের সংকট। আমাদেরও লিমিটেড জমি, জনঘনত্ব হিসেবে আমরা, আপনি তো জানেন যে একটা হাইয়েস্ট ঘনত্ব দেশ আর কি। হ্যাঁ, তো প্রবলেম কিন্তু একই। ওরা পেরেছে, আমরা এখনো পারবো না কেন? ইটস দ্য আরবান প্ল্যানিং। আপনি যদি আগে থেকে প্ল্যান করে নেন যে আপনি এখানে 40 তলা কিংবা 100 তলা যাই কিছু হোক, এতগুলি মানুষকে থাকার ব্যবস্থা করবেন, তাহলেই তো আপনি ইউটিলিটি কালেকশন বলেন, পানি বলেন, ইলেকট্রিসিটি বলেন, সেই জিনিসগুলি আগে আপনি কনফার্ম করে নেবেন। হ্যাঁ, ওই লাইন টাইন ওইভাবেই দেবেন আপনি, এবং তারপর ওইখান থেকে ট্রাফিক মুভমেন্ট কী হবে সেটাও আপনি কনফার্ম করে নেবেন। করার পর সিঙ্গাপুরে যেটা করে, সিঙ্গাপুরে লাইক 5, 6, 8, 10 বছর আগে এগুলি কমপ্লিট করে ফেলে, তারপরে এখানে অ্যাকচুয়াল বিল্ডিং কনস্ট্রাকশনে যায়। কোনো কোনো জায়গায় আপনি, যেহেতু আপনি সিঙ্গাপুরে আপনি নিজেও গিয়েছেন, দেখবেন যে কোনো রাস্তার দরকার নেই, কিন্তু রাস্তা একটা বানিয়ে রেখে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এইখান দিয়ে এই রাস্তাটা, টানেল আবার একটা, ওইটা এই টানেলটা বানানোর কী দরকার এখন হঠাৎ করে, ওই রাস্তা তো খালিই আছে। বললো না, এটা 5 বছর পরে গিয়ে লাগবে। সো উই হ্যাভ অ্যানালাইজড অনেক আগে থেকে, অনেক আগের থেকে। সো যেটা যখন খালি আছে তখন বানানো যত সহজ, যখন ভরে যায় তখন কিন্তু তত কঠিন আর কি। এই যে আমাদের মেট্রো রেলের এক্সটেনশন এখন হচ্ছে, ভেরি ফর্চুনেটলি জাপানিজ এটা আন্ডারগ্রাউন্ডে করছে, আপনি কিন্তু টের পাচ্ছেন না, আপনি রাস্তার উপরে দিয়ে যাচ্ছেন। তারপরেও কিছু কিছু জায়গায় টের পাওয়া যাবে, বিকজ স্টেশনগুলি থাকে যেখানে মানে রাস্তা কেটে একেবারে ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। অনেক বিষয়ে কথা হচ্ছিল, এবার আর একটা বিষয় জানতে চাই যে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসলে আমাদের এই ডেভেলপার কোম্পানিগুলো যারা আছে তাদেরকে কোনো রকম প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় কি না? কোনো রকম না, অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়। কী রকম? প্রথম প্রতিবন্ধকতা হলো যে আপনার ল্যান্ড ডকুমেন্ট ঠিক আছে কি না এটা চেক করার জন্য যেসব অথরিটির কাছে যেতে হয়, পার্টিকুলারলি এটা যদি লিজ হোল ল্যান্ড হয়, মানে রাজুকের লিজ দেওয়া জমি কিংবা মন্ত্রণালয়ের লিজ দেওয়া জমি কিংবা হাউস বিল্ডিংয়ের লিজ দেওয়া জমি, তাহলে একটু কম, বিকজ ওইখানে গেলে পরে
মোটামুটি তাদের সঙ্গে একটু খাতির করলে পরে তারা সহযোগিতা করে। যদি ফ্রি হোল্ড ল্যান্ড হয়, ফ্রি হোল্ডের ভিতরে দুই রকম আছে, একটা হলো প্ল্যান্ড ফ্রি হোল্ড লাইক বসুন্ধরা, স্বদেশ প্রপার্টিজ, তাদের ওখানেও ইজিলি চেক আউট করা যায়। কিন্তু একদম ফ্রি হোল্ড হলে, মানে যেটাকে কোনো অথরিটির আন্ডারে না, যেটাকে সক্রিয়ভাবে যেই জায়গাগুলি, মগবাজারের জমি, ইন্দিরা রোডের জমি, সেইগুলির চেইন অফ ওনারশিপ স্টাবলিশ করে সেটাকে প্রুভ করা এবং সেই রেকর্ড ঠিক আছে কিনা দেখা ইজ ফার্স্ট হ্যাসেল। দেখলাম আপনি বাড়ি অর্ধেক করে ফেলার পর দেখা গেল একজন এসে ক্লেম করে বসলো, প্রায় হয় এটা বড় প্রজেক্টগুলিতে আমাদের। সো এখানে আমাদের একটা লিগাল প্রবলেম ফেস করতে হয়। সেকেন্ডলিটাই ফার্স্ট হওয়ার কথা। একটু আগেও বলেছি, আর একবারও বলছি যে আমাদের এই প্ল্যান অ্যাপ্রুভাল প্রসেস অনেক দিন থেকে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট সার্ভিস, মানে আপনি একজন অথরিটি, আমি আপনার কাছে যাব, আপনি যা যা কাগজপত্র চান, প্রপার কাগজপত্র, নট দ্যাট যে আমার দাদা কবে জন্ম হয়েছিল সেরকম না। অনেক সময় এই ধরনের কাগজও জানা হয় যে দাদার জন্ম সার্টিফিকেট। এখন কিন্তু ডেথ সার্টিফিকেট নিতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে, যিনি জন্ম হয়েছিলেন 1920 সনে, হয় না? হ্যাঁ। আবার ওই সার্টিফিকেট আসেও কিন্তু। তো ওই ধরনের অ্যাবনর্মাল কোনো ডকুমেন্টেশন বাদ দিয়ে আপনি মিনিমাল যা দরকার, ইট ইজ ভেরি স্পেসিফিক। কিন্তু আপনি জমা দেবো আপনার কাছে, আপনি আমাকে ডেট দিয়ে দেবেন, আমি টাকা জমা দেবো, আপনি আমাকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন। ইন দ্য প্রসেস কী হলো না হলো সেটা আপনার ব্যাপার। যদি দরকার হয় আপনি ডাকবেন আমাকে অ্যাজ এ প্রফেশনাল, আমি কিংবা আমার আর্কিটেক্ট যে ওখানে যাবে। এখন আমরা রাজুক থেকে সব অ্যাপ্রুভাল নিয়ে আসছি, এখন ঢাকা ট্রাফিক কন্ট্রোল বলছে যে না, এইখান থেকে ট্রাফিক মুভমেন্টটা এইভাবে হবে না, ভীষণ প্লটের ভিতরে, মানে যেখান দিয়ে বের হয়ে যাওয়ার কথা তার অন্য দিক দিয়ে বেরোতে হবে। আমাদের প্ল্যানিং কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওনার কাছে তো এটা খুবই সহজ বলা, কিন্তু সেই জন্য আমাদের কলাম ডিজাইন থেকে শুরু করে ফাংশনাল ডিজাইন থেকে করে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো রাজুক থেকে এনেছি, এটা রাজুকের দায়িত্ব। রাজুক দেওয়ার আগেই যদি বলে দিত তাহলে তো আমার দুইবার করে আর করতে হবে। সো উই হ্যাড টু রিভাইজ দ্য টোটাল থিং এগেইন and made it done. So this total process takes like 9 months, 1 year, এরকম পর্যন্ত চলে যায়। এবং এই যে হ্যাসেলটা, আপনি প্রতিবন্ধকতা বলেছেন বলেই আমি বললাম যে এই হ্যাসেলটা দূর করার একটাই এটা 2001 সন থেকে খালি বলা হচ্ছে যে ওয়ান পয়েন্ট সার্ভিস হবে, আজকে পর্যন্ত এটা কোনো পয়েন্ট সার্ভিসই হয়। আমরা প্রত্যাশা করি যে এই ওয়ান পয়েন্ট সার্ভিসটার আসলে সমাধান হবে। হবে তো, সবে ইনশাআল্লাহ একদিন সবই হবে। আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাই যে রাজধানীকে আধুনিক বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার এবং জনগণের আসলে কি ধরনের ভূমিকা থাকা উচিত? প্রফেশনাল লোকজন দিয়ে অ্যাবসলিউটলি, যেটা এখন সরকার করছে অফকোর্স, চেষ্টা করছে অ্যাটলিস্ট, যে আগামী নর্মালি একটা প্ল্যান করা হয় আরবান প্ল্যানিংয়ে নেক্সট 30 ইয়ার্সের জন্য, 30 to 50 ইয়ার্স। যখন গুলশান প্ল্যান করা হয়েছিল, মাদারি সাহেব 1960 সালে করেছিলেন এটা। গুলশানের রাস্তা তখন 150 ফিট মেইন অ্যাভিনিউ করা হয়েছে, যখন কোনো মানুষই থাকতো না এখানে। বাট আজকে আমরা সেটার অ্যাডভান্টেজ পাচ্ছি। সো ওই ভিশন থাকতে হবে যে আচ্ছা 50 বছর পরে এখানে কী হতে পারে। এই আরবান প্ল্যানিংয়ে এই প্রফেশনালদের প্রপার রিসার্চ করে প্রপার ডেটা নিয়ে করা উচিত, যেটা চেষ্টা করা হচ্ছে, শুধু আশা করি হবে সেটা। এবং সেখানে যারা আসলে মাঠে কাজ করেন আমাদের মতো, তাদেরও সম্পৃক্ত থাকা উচিত। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, এই দুটাকে কম্বাইন করে করতে হবে। এটাকে করলে পরে আস্তে আস্তে আগে যে অনেক হ্যাসেল ছিল এখন কমে গেছে, সেটা না, কমেছে এবং ভবিষ্যতে আশাবাদী যে কমবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আবার অভিনন্দন 42 বছরের এই সুন্দর পথ পাড়ি দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করছি আগামীতে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আমাদের আধুনিক নগরী নিয়ে, আমাদের ডেভেলপার কোম্পানিগুলোর আসলে কি করণীয় আছে এই বিষয়গুলো নিয়ে। আশা করছি ছোট্ট সময়ে যে আলাপ করতে পেরেছি সে আলাপ থেকে কিছুটা হলেও উপকৃত আপনাদেরকে করতে পেরেছি, হয়তো কিছু সমাধানের পথ খুঁজে পেয়েছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতির নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ ও সুন্দর চ্যানেল আয়ের সাথে। ধন্যবাদ।